এখানে আমরা যেটা মনে করি যে সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার, এখানে এই ধরনের স্টেপ গুলো নিঃসন্দেহে আপনার কিছু সমস্যা তৈরি করবে। এট দি সেম টাইম আপনার মর্গ ভাতা তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না যদি বলে তারা আপনার দ্রুত নির্বাচনের দিকে যেত, যেটা আমরা বারবার বলে আসছি। এই প্রশ্নটা করা হয়েছে যে মূল বিষয়টা তো হচ্ছে জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেক্টেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আমরা এত বেশি জোর দিচ্ছি আপনার একটা নির্বাচনের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার এবং জব অবস্থা তৈরি করা। অপ্রয়োজনীয় খাতে প্রোডাক্টিভ খাতে এত বেশি অতীতে ব্যয় করা হয়েছে, কিন্তু সেইগুলো এখন থেকেই গেছে। যেমন আপনার এই যে স্কুলগুলো, যেগুলো স্কুলের কোনো প্রয়োজন নাই, সেই সমস্ত স্কুলগুলোকে আবার এমপিও নতুন করে এমপিভুক্ত করার আবার তদবির বাণিজ্য শুরু হয়েছে। এটা রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি আর কি। যে সমস্ত জায়গাতে এখন কোনো টাকা পয়সা দেওয়ারই দরকার নাই, সেগুলো আবার টাকা পয়সা দেওয়ার একটা যোগ সাজস করে দুর্নীতি যারা করেন তারা যোগ করে এই সেক্রেটারিয়েট থেকে চিঠি বের করে নেওয়া হচ্ছে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। একদিকে বিশ্বব্যাংক যেমন প্রবৃদ্ধি কমে যাওয়ার কথা বলছে, তেমনি 2025 সালে বাংলাদেশের অর্থনৈতিক 5টি বড় ঝুঁকির কথা বলেছে, যেমন মূল্যস্ফীতি, বেকারত্ব, অর্থনৈতিক বন্যা, তাপপ্রবাহ ফলে দূষণ সুযোগের অভাব এবং অর্থনৈতিক নিম্নমুখীতা। বিশ্ব ব্যাংকের গ্লোবাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স এনপিআই 2024 অনুসারে বাংলাদেশের চরম দরিদ্র জনগোষ্ঠীর সংখ্যা প্রায় 4,17,00,000। বর্তমানে আরোপিত নতুন ব্যবহার কর হার এই দরিদ্র মানুষদের দুর্ভোগ আরো বৃদ্ধি করবে। বিবিএস এর তথ্য মোতাবেক দেশের প্রায় 86% মানুষ অনানুষ্ঠানিক খাতে কাজ করে। সারা দেশে এই ধরনের কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় 6 কোটির মতো। দারিদ্র লাঘবের যে হার গত 1.5 দশকের ফ্যাসিস্ট শাসনের সময় ক্রমাগতভাবে হ্রাস পেতে থাকে, তাছাড়া পতিত আওয়ামী লীগ সরকারের শাসনামলে 1.12% তুলনায় বিএনপি সরকারের শাসনামলে 1.76% দারিদ্র সীমার নিচে বসবাসকারী জনসংখ্যার বার্ষিক গড় হ্রাসের পরিমাণ বেশি ছিল।